নাম দেখেই হয়তো বুঝতে পারছো এটা একটা উপন্যাস। আর এই উপন্যাসটা হয়তো তোমরা অনেকেই পড়ে থাকবে, কিন্তু কিছু কিছু জিনিস আমি পরিবর্তন করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সৌন্দর্য কারো কাছে পবিত্র, কারো কাছে নিষ্পাপ, আবার কারো কাছে অপার মায়া। কিন্তু যখন এই মোহ সীমা পেরিয়ে ছাড়ায়, তখন আমরা নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে সেই মোহময় ঘরে ডুবে থাকি, যেখানে ভালো মন্দের বিভাজন বিলীন হয়ে যায়। সুগা ঢাকার একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তার স্ত্রী জেহব গভীর ধৈর্যের প্রতিমূর্তি, যিনি ঠান্ডা মাথায় সংসারটিকে পরম মমতা আগলে রেখেছেন। তাদের রয়েছে 2 কন্যা, এক হচ্ছে লিজা, অন্যটি হচ্ছে তে। দুজন 2 রকমের। তের রূপ বর্ণনায় ভাষা হারিয়ে যায়। সে হলো আকাশ থেকে নেমে আসা এক উজ্জ্বল তারা, যার মুখমণ্ডলের মায়ায় মুগ্ধ হয়ে কেউ অনন্তের পথে হারিয়ে যেতে পারে। তার অপরিসীম সৌন্দর্য জিহবকে শৈশব থেকেই ভীত করে রেখেছে। জিহব মাঝে মাঝে তের মুখের দিকে তাকিয়ে থেমে যান। মনে হয় মেয়ের মুখ যেন আয়নার মতো। তাই সে তেকে সর্বদাই পর্দার আড়ালে রেখেছেন, যেন সেই ভয়ঙ্কর সৌন্দর্য কারো মনে অস্থিরতা তৈরি না করে। তে নিজ মা বাবার প্রতি অগাধ শ্রদ্ধাশীল, বিনয়ী এবং ধর্মপরায়ণ, এমন এক মেয়ে যার মধ্যে শান্ত নদীর প্রবাহ বহমান। অন্যদিকে লিজা স্বভাবতই উচ্ছল চঞ্চল। সে কোনো নিয়ম কানুন মানার তোয়াক্কা করে না। তার চলবলনে বিক্ষিপ্ততা আর নিজস্ব স্বাধীনতা তাকে আলাদা চরিত্রে রূপ দিয়েছে। এইদিকে কিম নামজুন শহরের প্রভাবশালী অভিজাতদের মধ্যে প্রধান সারির নাম। ধন সম্পদের ভান্ডার এবং ক্ষমতার দাপট নিয়ে বিশাল সাম্রাজ্যের মালিক, যার দৃষ্টান্তস্বরূপ ঢাকার প্রাণ কেন্দ্রে বিস্তীর্ণ জমিতে গড়ে উঠেছে আলিশান এক বাংলো। তার জ্যেষ্ঠ পুত্র সাইনো। অন্যদিকে তার কনিষ্ঠ পুত্র হচ্ছে জিয়ন জাংকুক, যার বুদ্ধিমত্তা ও দৃঢ়তা ছোটবেলা থেকেই তাকে আলাদা করে তুলেছে। জাংকুকের জীবনের এক গভীর ক্ষত তার মায়ের চলে যাওয়া। মাত্র 8 বছর বয়সে তার মা হঠাৎ করে ঘর ছেড়ে চলে যান। পিতা তাকে বুঝিয়েছেন তার মা অন্য কারো হাত ধরে পালিয়েছে। সেই তিক্ততা থেকে জাংকুকের মনে তার মায়ের প্রতি এবং সমস্ত নারী জাতির প্রতি তীব্র ঘৃণা জমে ওঠে। এরপর মাত্র 10 বছর বয়সে সে আমেরিকায় পাড়ি জমায়। সেখানে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করে এবং নিজেকে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক হিসেবে প্রতিষ্ঠিত করে। আজ বহু বছর পর জাংকুক দেশের মাটিতে ফিরছে। জেকে টেক্সটাইল কোম্পানির আসল অধিকারী সে। নিজের হাতে আবার নিজের সাম্রাজ্যের হাল ধরতে সে ফিরছে, এক আত্মপ্রত্যয়ী এবং জেদি মন নিয়ে, যার জীবনে কোনো আপোষ নেই। বাড়ির পরিবেশে অদ্ভুত উচ্ছ্বাস বিরাজ করছে, কারণ জাংকুক ফিরে আসছে। জাংকুক সবার সাথে কুশল বিনিময় করে নিজের কক্ষে চলে যায়। রাতের বেলা আরএম জাংকুকের রুমে প্রবেশ করতে দেখতে পেল জাংকুক ল্যাপটপে কাজ করছে। সায়নো তো ওই দিকটা দেখছি, চিন্তা করিস না, কিন্তু বল এখন প্ল্যান কি? বিয়ে শাদী করবে না নাকি? ড্যাড, আজকে তো আসলাম, এর মধ্যে মেজাজ খারাপ না করলে চলতো না? এভাবে টানা কয়েকদিন আরএম ইনিয়ে বিনিয়ে জাংকুককে বিয়ের কথায় উস্কাতে থাকলেন, কিন্তু প্রতিবারই জাংকুক কোনো না কোনোভাবে কথা ঘুরিয়ে বিষয়টি এড়িয়ে গেল বা রাগ দেখিয়ে চলে গেল। তোর জন্য একটা অফার ছিল, তুই যদি বিয়ে করতে রাজি থাকিস তাহলে জেকে টেক্সটাইলের সঙ্গে আমেরিকান কোম্পানি জে ফেব্রিক্সের জয়েন্ট ভেঞ্চারটা কনফার্ম হয়ে যাবে। হোয়াট, জেনুইনলি ড্যাড? হ্যাঁ, ওদের কোম্পানি ইনভেস্ট করতে চায়, তবে একটা কন্ডিশন আছে। উফ, এতদিন ধরে এটা নিয়ে কতটা সাফার করেছি জানো, কিন্তু যেটা বললাম সেটা বুঝেছিস তো? আমি তখনই কথা বলবো যদি বিয়ে করতে রাজি থাকিস। দিস ইজ রিডিকিউলাস ড্যাড, তুমি তোমার ছেলের সাথে ডিল করছো, উপায় নেই, কি করব। অবশেষে জাংকুকের বাবা জাংকুককে বিয়েতে রাজি করাতে সক্ষম হয়, কিন্তু জাংকুক একটা কন্ডিশন ধরিয়ে দেয়। মেয়ে হতে হবে নর্ম, ভদ্র, সুশীল, আমার কথায় উঠবে আর বসবে। ইউএসএতে থেকেছিস, তোর তো এমন মেয়ে পছন্দ হওয়ার কথা না? আর এই যুগে এমন মেয়ে পাবি না বললেই চলে। আচ্ছা ঠিক আছে, এমন মেয়ে হলে তুই তো বিয়ে করবি শিওর? ইয়েস ড্যাড, বিয়েটা শুধু ডিল কনফার্ম করার একটা মাত্র ওয়ে। বিয়ের পর ওই মেয়েকে এমনিতেই ডিভোর্স দিতে বাধ্য করব। জাংকুক মনে মনে দ্রুত হাসি দিয়ে এগুলো বলল। আরএম তার পুরনো বন্ধু সুগাকে কল করলো এবং জানালো তার এরকম একটা মেয়ে প্রয়োজন। সাথে সাথে সে উত্তরে বলল, তাহলে তো খোঁজার প্রয়োজনই নেই, এমন মেয়ে হলে তো নিঃসন্দেহে নিজের মেয়ের কথাই বলতে হয়। কি বলিস? তাহলে তো ছক্কা লেগেই গেল। তোর মেয়ে যদি আমার ঘরে আসে, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। তে বিশ্ববিদ্যালয় থেকে এসে জানতে পারলো তার বিয়ে ঠিক হয়েছে তার বাবার বন্ধুর ছেলের সাথে। শুনি তার মন বিষণ্ণতায় ভরে গেল, কারণ সে আরো পড়াশোনা করতে চায় আর এত তাড়াতাড়ি তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। কিন্তু সে বরাবরই বাবা মায়ের বাধ্য সন্তান। তে ভেবেছিল হয়তো লোকটার বয়স বেশি হবে
বা তার ভালো লাগবে না এমন কিছু। এরই মধ্যে তার সামনে জাঙ্কুকের একটা ছবি তুলে ধরে তের মা। আর ছবিটা দেখে তে থমকে যায়। এত সুদর্শন পুরুষ সে আর কখনোই দেখেনি। নীল চোখের অধিকারী জাঙ্কুক, যে চোখের মধ্যে তাকিয়ে থাকতে তার কেমন যেন লাগছে। সে সাথে সাথে চোখ সরিয়ে নেয়। এই চোখের দিকে তাকিয়ে থাকা অসম্ভব তার পক্ষে। এই সুদর্শন লোকটার সাথে তার বিয়ে হতে চলেছে। তেকে রেডি করিয়ে জাঙ্কুকের পরিবারের কাছে নেওয়া হয়, অথচ জাঙ্কুক সেখানে আসে না। তের চোখ তো জাঙ্কুককে খুঁজছিল। জাঙ্কুকের বাবা তেকে দেখে আসার পর জাঙ্কুককে কল করে জানায়, যাকে দেখে এসেছি তুই দেখলে পাগল হয়ে না যাস। এই মেয়ে এই বাড়ির জন্য পারফেক্ট। এমন মেয়ে তো পুরো দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। তোমার বলা হয়েছে, মেয়ে যেমন চেয়েছি তেমন হলেই হবে। আমার আর কিছু জানার দরকার নেই। বিয়ে করাতে চেয়েছো, আই এগ্রি। আর কি চাও? আচ্ছা, তুই শুধু মেয়ের একটা ছবি দেখ, তারপর না হয় তোর ওপিনিয়ন জানাবি। আমি কাহিনী বাড়াতে চাই না, বিয়ের কাজ শুরু করো। জাঙ্কুকের কাছে বিয়ে মানে একটা ডিল। ঘড়ির কাঁটা রাত 1টার ঘর ছুঁই ছুঁই। তে নিজ কক্ষে শুয়ে আছে, কিন্তু নিদ্রা তার চোখের পাতায় স্পর্শ করছে না। মনে যেন অজানা এক অশান্তি। বারবার এপাশ ওপাশ করতে করতে সে ভাবে, আজকে কি ঘুম আসবে না? ওকে দেখার পর থেকে সবকিছু যেন এলোমেলো লাগছে। খানিকক্ষণ গালে হাত দিয়ে বসে থেকে চার্জ থেকে ফোনটি খুলে হাতে নিল। জাঙ্কুকের ছবিটি খুঁজে বের করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কখনো ছবিটি জুম করে জাঙ্কুকের গভীর নীল চোখ দুটো খতিয়ে খতিয়ে দেখে, আবার কখনো দূর থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাবা শুধু একটাই পিক দিল, আরো কয়েকটা দিতে পারতো না? ওয়েট, ওর নিশ্চয়ই ফেসবুক আইডি আছে। আঙ্কেলের ছেলে, সারনেম তো জিওনি হবে। সে দ্রুত ফেসবুক খুলে অনুসন্ধানে মগ্ন হয়ে যায়। একটু পরে সবার উপরে জাঙ্কুকের প্রোফাইল দেখে তের চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। বাবা, ফেমাস! আচ্ছা, উনি কি সেই জীবন জাঙ্কুক যাকে টিভিতে দেখেছি? ও, তার মানে এই আঙ্কেলের ছেলে, সেই হট টপ বিজনেসম্যান জীবন জাঙ্কুক। সে সারা রাত বসে বসে জাঙ্কুকের ছবিগুলো দেখতেই থাকে। তার মন প্রাঙ্গণে আজ অনাবিল বাসন্তিক ছোঁয়া নেমে এসেছে। পরের দিন তে ভার্সিটি থেকে আসার সময় দেখতে পেল রাস্তায় হট্টগোল পড়েছে। আশেপাশে মার্জন জড়ো হয়ে গেছে। তে বরাবরের মতোই হাত মোজা পা মোজা পড়ে আছে, পরনে বোরকা। সে দেখতে পেল একটা যুবক একজন মধ্যবয়সী লোককে মারছে। আশেপাশে মানুষের কথা শুনে বুঝতে পারে লোকটা তার স্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছিল, যেটা দেখে এই যুবক গাড়ি থেকে নেমে লোকটাকে সাহায্য করছে। যুবকটা শেষে মধ্যবয়সী লোকটাকে দিয়ে স্ত্রীর কাছে মাফ চাওয়ালো। তে সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। এই মাঝে তার কানে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, এই যে ম্যাডাম, একটু রাস্তায় সাইড হয়ে দাঁড়ান, যে কোনো দুর্ঘটনা হতে পারে। সামনে তাকাতেই খেয়াল করলো এই তো সেই পুরুষ যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। জীবন জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের ডিপ ভয়েস এখনো তার কানে বারবার বাজছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হুঁশ ফেলে খেয়াল করলো সে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে, আর সামনে জাঙ্কুক নেই। সে নিজে নিজেই মুস্কি মুস্কি হাসলো। মনে মনে ভাবলো তার সাথে ভুল মানুষের বিয়ে হচ্ছে না, ঠিক মানুষের সাথে তার বিয়ে হচ্ছে। সে যেন জাঙ্কুকের প্রেমে আবারও পড়ে গেল। অবশেষে ঘনিয়েই আসলো তে আর জাঙ্কুকের বিয়ের দিন। ঢাকার এক অভিজাত হোটেলের ছাদ বাগানে আয়োজিত হয়েছে তে আর জাঙ্কুকের বিবাহ উৎসব। যদিও দেখা নিয়ে জাঙ্কুকের বিন্দু মাত্র আগ্রহ নেই, তার মনোযোগে বিয়ে নেই, আছে কেবল দায় মোচনের তাড়না। অন্য প্রান্তে বসে থাকা তে জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তোলে। নিজের ভিতরের অস্থিরতা সামলাতে না পেরে ফিসফিস করে বলে ওঠে, ও আল্লাহ, শান্ত করো আমাকে। এমন অনুভব কখনো হয়নি, কাঁপছি আমি। অবশেষে তে আর জাঙ্কুকের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। বাসর রাতে তে শৈলে গাঢ় লাল লেহেঙ্গা, মাথায় ঘোমটা দিয়ে সে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। বেশ কিছু সময় অপেক্ষা করার পর তে বলল, জাঙ্কুক বেটা, আসিস না কেন? আর কত ওয়েট করাবি বউকে? সে জানে না কি আছে সেই পুরুষের মধ্যে যা তার 3 দিনের ঘুম কেড়ে নিয়েছে। এমন সময় হঠাৎ দ্বার প্রাচীর কাঁপিয়ে জাঙ্কুক অন্তঃপ্রবেশ করলো। তার আগমন যেন নির্জন ঘরটিতে হঠাৎ অন্তর্দাহ সৃষ্টি করলো। সুগন্ধির প্রভাব তেয়ে নাকে পৌঁছাতেই সে চোখ বন্ধ করে নেয়। এদিকে জাঙ্কুক ঘরে প্রবেশ করেই আপেলে কামড় বসাতে বসাতে আর মোড়া ভেঙে ভাবলেশীন ভাবে ডিভানে বসে। তে চোখ খুলে ঘোমটার ভিতর থেকে জাঙ্কুককে আবছা আবছা দেখে। বাসর রাতে শেরওয়ানি রেখে ট্রাউজার টি শার্ট কে পরে আসে, অবাকে সুরে বলে ওঠে। ক্ষণিক পর জাঙ্কুক ডিভান থেকে উঠে তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সো আর ইউ স্যাটিসফাইড নাও? সরি,
আমি মনে হয় স্প্যানিশ ভাষায় বললাম, না মানে আপনি খুশি না? জাংকুক বিড় করে বলল, আমার লাইফটাকে হেল করে জিজ্ঞাসা করছে খুশি কিনা। একটু থেমে জাংকুক নিজের রাগকে আর সংযত করতে না পেরে হাতে ধরা দুধের গ্লাসটি নিচে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে কাচের টুকরো সিটকে সারা করে ছড়িয়ে পড়ল। জাংকুক এবার গর্জে উঠে বলল, আমার স্বাধীনতা, আমার আনন্দ এবং আমার সব কিছু যা আমি লালন করতাম সব হারিয়ে গেছে, আর তার জন্য দায়ী তুমি। এনিওয়েজ, এই বিয়েটা শুধু একটা বোঝাপড়া ছাড়া কিছু না, তাই আমাকে নিয়ে হাজব্যান্ড ম্যাটেরিয়াল কোনো এক্সপেকটেশন রাখবেন না। ওয়েট এ মোমেন্ট, হোয়াই অ্যাম আই অ্যাড্রেসিং ইউ ফর্মালি? এই মেয়ে, বয়স কত তোমার? জাংকুকের এমন আচরণে তেজে শুধু বিরক্ত হলো এমন না, সাথে তার মাথায়ও তরতর করে রাগ জেগে বসলো। নিজের বউয়ের সাথে কিভাবে আচরণ করা উচিত সেটা না হয় জানে না, কিন্তু একটা মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও কি জানা নেই এই লোকটার? জাংকুকের উচ্চারিত প্রতিটি শব্দ যেন ছুরির মতো তের হৃদয়ে বিঁধল। রাতে দাঁত চেপে বলে উঠল, আই এম 22 ইয়ার্স ওল্ড, আই এম থার্ড ইয়ার ফার্মাসি স্টুডেন্ট এট জগন্নাথ ইউনিভার্সিটি। এই হ্যালো, আপনার বায়োডাটা কেউ শুনতে চায় নাই। যতটুকু জিজ্ঞাসা করেছি ততটুকুই বলবেন। আর হ্যাঁ, তুমি আমার থেকে 6 বছরের ছোট বাচ্চা মেয়ে। আই ডোন্ট নো হোয়াট মাই ফ্যামিলি সি ইন ইউ। আপনার যখন এতই সমস্যা তাহলে বিয়ে কেন করলেন? একটা মেয়ের লাইফ নষ্ট করার মানে কি? আমি তোমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। এই বিয়েটা শুধুমাত্রই ফ্যামিলি ডিল। তবুও তুমি যদি চাও আমরা একসাথে রাতে বিছানায় সময় উপভোগ করতে পারি ডার্লিং। মাফ করবেন, আমি আপনাকে আপনার কথাগুলো ভেবে দেখার অনুরোধ করছি। বাংলাদেশের মেয়েদের সম্পর্কে আপনার ধারণা কি? আমরা আমাদের আত্মসম্মানকে অত্যন্ত মূল্য দিই। অদ্ভুত, আমি কি তোমাকে অপমান করেছি? আচ্ছা, বাসরাতে তাহলে কি করে? যদিও তোমার মতো মেয়ের সাথে আমার ঠিক যাবে না, তাই এসব নাটক বন্ধ করো, বুঝেছো? এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও। এটা বলে মুখ ঘুরিয়ে নিল সে। ভদ্রভাবে কথা বলুন, আমারও ইচ্ছে নেই আপনার সাথে ঘুমানোর। ইয়া, নাও গেট আউট। আর হ্যাঁ, আই নেভার ওয়ান্ট টু সি ইউর ফেস কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। তীর কর্ণধারে কথাটা এসে পৌঁছাতেই অজানা ব্যথায় তার চোখের পাতা ভিজে গেল। তার হৃদয়ের ক্ষত তীব্র হয়ে উঠল। এক মুহূর্তেই তার সম্মানের প্রতিটি শিখা নিভিয়ে দেওয়া হয়েছে। তাই নিশ্চুপ হয়ে পাশের কক্ষে চলে গেল। ঘরের বিছানার নিঃশব্দে শুয়ে থাকা তেজ চোখ থেকে বেদনাময়ী নোনা জল ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। যাকে নিয়ে অগণিত স্বপ্ন ছিল, অপরিসীম খুশির আশা ছিল, আর আকাঙ্ক্ষার শেষ ছিল না, সেই সমস্ত কিছু মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। মানুষের চেহারার সঙ্গে যে তার মন বোঝা যায় না, এই সত্য আজীবন তে হৃদয়ে অমোচনীয়ভাবে গেঁথে থাকবে। তে সারা রাত কেড়িয়ে যায়, নির্ঘুম রাত কাটে তার। পরের দিন রাতে ডিনার টেবিলে ভাবছি এখন থেকে জেকে হাউসে থাকবো, অফিসে যেতে সুবিধা হবে। তোকে তো হানিমুনের কথাটা জিজ্ঞাসা করবো ভাবছি, তবে যাই হোক, তুই যা ভালো মনে করিস। যাচ্ছিস কবে? কাল কি? তাহলে তেকেও নিয়ে যাস। তে তোর স্ত্রী, তোর সঙ্গে সঙ্গে থাকাই শ্রেয়। পরে দুজনেই মার্সিডিজ গাড়িতে চড়ে জেকে হাউস নামক বাংলোতে পৌঁছালো। জাংকুক গাড়ি থেকে নেমেই ড্রাইভারের দিকে চাবি ছুঁড়ে দিয়ে বলল, পার করে রেখো। এরপর গুপ্ত কোর দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তে গাড়ির দরজা খুলতেই তার চোখে পড়লো বিশাল এক শীষমহল, অর্থাৎ কাচের তৈরি একটা সুবিশাল বাড়ি। বাড়িটির চারপাশে কয়েক একর জুড়ে কোনো বসতি নেই। বাড়িটিতে আধুনিকতার ছোঁয়া থাকা সত্ত্বেও নাম ফলকটা পুরনো যুগের কারুকার্যে গড়া। বোধহয় এটাই জাংকুকের পছন্দকে আলাদা করে তুলেছে। তে ঘরে ঢুকতে দেখলো জাংকুক ইতিমধ্যে পোশাক বদলে ল্যাপটপ নিয়ে বসছে। আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। একটু অপেক্ষা করুন, ফ্রেশ হয়ে এনে দিচ্ছি। আমি যখন তা চাইবো ঠিক তখনই তা দিতে হবে। আমার মুখের উপর কথা বলা আমার পছন্দ না। এই কিছুটা বিস্মিত হলো, কোনো রকম কিছু না বলে নিচে গিয়ে জাংকুকের জন্য কফি বানিয়ে উপরে নিয়ে চলে আসলো। জেকে হাউসে আসার পর থেকেই জাংকুকের অত্যাচার শুরু হয়ে যায় তের উপর। শুরুটা ছিল গায়ে কফি ফেলা দিয়ে, তারপর তেকে প্রতিটা মুহূর্তে কাজের মধ্য দিয়ে কষ্টে ভরিয়ে রাখলো জাংকুক। যদিও কাজ করতে তের কোনো সমস্যা ছিল না, কিন্তু সেই কাজগুলোর মধ্যে কোনো শান্তি ছিল না, শুধু ছিল কষ্ট আর যন্ত্রণা। ক্লান্ত হয়ে পড়তো তে, কিন্তু তারপরও জাংকুকের হুকুম মেনে চলতো। তারপর একের পর এক তের অপছন্দের কাজ করতে থাকলো, যেমন ওয়াইন খাওয়া, সিগারেট টানা, গভীর রাতে বাড়ি ফেরা, এমনকি তে জ্বরে কাঁপছিল তখনও জাংকুক তেকে হুকুম জারি করে কাজ করিয়েছে। সব ঠিক ছিল, কিন্তু
তারপর তের গায়ে হাত পর্যন্ত জাঙ্কুক তুলল। তের জন্য এই পরিস্থিতি এখন সহ্য হয়ে গেছে। স্বামী বলে তার কিছুই করার নেই, সেই সঙ্গে জননীর কঠোর নিষেধাজ্ঞাও রয়েছে। অথচ মনের গভীর অপমানের আঁচড় প্রতিটি মুহূর্ত তার আত্মায় ছুরির মতো আঘাত করে চলেছে। জাঙ্কুক প্রতিদিন সকালে অফিসে যায় আর রাতে নেশায় মাতাল হয়ে বাড়ি ফিরে আসে। একটা কিছুর পরও যখন জাঙ্কুক দেখলো তে যাচ্ছে না তাকে ছেড়ে, তখন সে মেয়ে বাসায় আনলো তেকে দেখানোর জন্য। তে বাইরে জাঙ্কুকের দরজায় নক করছে আর কেঁদে কেঁদে বলল, জাঙ্কুক প্লিজ এমন কিছু করবেন না। জাঙ্কুক হঠাৎ জ্বলে উঠল, খুব লাগছে না তোমার? তোমার বারবার বাধা দেওয়া আমার বিরক্তি বাড়িয়ে তুলেছে, তোমাকে থামানোর ব্যবস্থা করছি। তেয়ের হাত শক্ত করে ধরে এক ঝটকা টান দিল, অন্য হাতে শাড়ির ভিতর দিয়ে পিছন দিক দিয়ে কোমর এমনভাবে চেপে ধরলো যেন জাঙ্কুকের প্রতিটি আঙ্গুল তেয়ের কোমরের মাংসে গেঁথে যাচ্ছে। এই খেসকা টানে সে তেয়েকে ঠোঁটের কাছে এনে দাঁড় করালো। এবার জীবন জাঙ্কুকের 440 ভোল্টের বেস্ট চুমু খাবে সুইটহার্ট, এই বলে তেয়ের ঘোমটার উপর থেকে অত্যাচার শুরু করলো। নিভু নিভু আলোতে তেয়ের চেহারা জাঙ্কুকের কাছে স্পষ্ট না। তার ঠোঁট তেয়ের ঠোঁটের উপর চেপে ধরলো। কাপড়ের বাধা না থাকলে সে তেয়ের ঠোঁট পুরোপুরি নিজের দখলে নিয়ে নিত। এটাই তেয়ের জীবনের প্রথম চুম্বন। জাঙ্কুক দীর্ঘ 5 মিনিটের চুম্বন শেষ করে তেয়েকে ছেড়ে দিতেই সে অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়লো। এই সামান্য কেসে তোমার সহ্য শক্তি এভাবে ভেঙে পড়লো, আর তুমি কিনা জীবন জাঙ্কুকের লাইফ পার্টনার হতে এসেছো। অতঃপর জাঙ্কুক মেয়েটাকে বাইরে পাঠিয়ে দিল, তারপর ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিল, তারপর ঘরে এসে বিছানায় লুটিয়ে পড়লো। রাত গড়িয়ে পড়তেই তের জ্ঞান ফিরে আসে। সে মেঝে থেকে উঠে দৌড়ে জাঙ্কুকের কক্ষে গেল। জাঙ্কুককে ল্যাপটপে কাজ করতে দেখে হাঁপাতে হাঁপাতে বলে, ওই মেয়েটা কখন চলে গেছে? আর বলুন না আপনি কিছুই করেননি। আমার ফুরফুরে মনটাকে বিষণ্ণ করতে এসো না। আর ওর সাথে আমার সব কিছু হয়ে গেছে। আই কান্ট ইমেজিন যে কি হয়েছে। শেষ দুটো বাক্য তের সর্বশেষ অংশটুকু নিভে গেল। কষ্টের ভারে তে টু শব্দ করলো না, নিশ্চল পায়ে অন্য রুমের দিকে চলে গেল। মনে কষ্ট নিয়ে আসে অশ্রুরুদ্ধ সে। তার হাত ব্যথা টনটন করছে। কোমরে জাঙ্কুকের আঙুলের চাপে কালো দাগ ছোপ পড়ে গেছে। এভাবে প্রতিদিন জাঙ্কুক নতুন নতুন মেয়েদের নিয়ে কক্ষে ঢোকে। কিছুদিন তে তাকে আটকানোর বৃথা চেষ্টা করে, কিন্তু শেষে সে বুঝতে পারে এসবের মধ্যে কোনো লাভ নেই। তে এখন সয়ে গেছে, অবশ হয়ে গেছে। জাঙ্কুক তেকে দেখিয়ে দেখিয়ে ধূমপান করে, মদ খায়, মেয়েদের সঙ্গে আলোয় ঢুকে যায়, কিন্তু তে নিশ্চুপ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। একবারও কি আমাকে ভালোবাসা যায় না? এইসব প্রশ্ন তের মনে ভিড় করতে লাগলো। জাঙ্কুকের একটাই ইচ্ছে, তে যেন তাকে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু তে এহেন কাজ করবে না। গাছের শিকড় যেমন পচে যায় কিন্তু মাথা নোয়ায় না, ঠিক তেমনই সে মাকে কথা দিয়েছে স্বামীকে ভালো রাখার। তাই নদীর জল শুকিয়ে খাক হয়ে গেলেও জায়গাটা ধরে রাখতে হবে। তেকে নিশ্চুপ থাকতে দেখে জাঙ্কুক বিরক্তির সুরে মনে মনে বলে ওঠে, ওর মন কি পাথরের? এত কিছু পরও কেন ছেড়ে যায় না? ভাঙবে তবু মস্কাবে না। আমি যদি ডিভোর্সটা দিতে পারতাম, শুধু বাবাকে দেওয়া কথার খেলাপ করতে পারছি না। উফ, এই মেয়ে ডিভোর্স দেয় না কেন? আমি তো মরবই, সাথে এও। আজকে সন্ধ্যায় জাঙ্কুক বাড়িতে ফিরে আসতেই বাইরে প্রকৃতি তার সঙ্গে তাল মিলিয়ে তাণ্ডবের প্রস্তুতি নিচ্ছে। জাঙ্কুক রুমে পা রাখার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি নিস্তব্ধ অন্ধকারে ডুবে গেল। রেগে ক্ষুব্ধ হয়ে কালো কোটটা খুলল। এইদিকে তে অন্ধকারে জাঙ্কুককে দেখতে না পেয়ে পাশের রুম থেকে এসে জানালা বন্ধ করবে বলে জানালার কাছে এসে দাঁড়ায়। তার ধারণা জাঙ্কুক 9টার আগে ফিরবে না, তাই আজ নিজেকে ঘোমটার আড়ালে লুকানোর প্রয়োজন মনে করেনি। সন্ধ্যার আবছা আলোয় জানালার পাশে কারো ছায়ামূর্তি দেখে জাঙ্কুক কিছু বলার আগেই হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করলো। বিদ্যুতের ঝলকানিতে তের মুখটি মুহূর্তের জন্য আলোকিত হলো। প্রকৃতির সুনিপুণ হাতে আঁকা শিল্পকর্ম জাঙ্কুকের সামনে জীবন্ত হয়ে উঠল। মূর্তি জাঙ্কুকের শরীরে অজানা স্রোত বয়ে গেল। সেই মুখ দেখে তার সমস্ত অস্তিত্ব স্তব্ধ হয়ে গেল। দৃষ্টি আটকে আছে তের দিকে। মনে হলো আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে। একটু পর বিদ্যুৎ ফিরে এলে জাঙ্কুক বাস্তবে ফিরে এলো। জাঙ্কুক এখন তের সর্বাঙ্গ দেখছে। তের কালো রেশমের শাড়ির মধ্যে তার ফর্সা মুখশ্রী আরো বেশি দ্যুতিময় মনে হলো। এক ভুবন মোহিনী তার সামনে দাঁড়িয়ে আছে, পূর্ণিমা রাত্রির ন্যায় উজ্জ্বল, অথচ তাতে রহস্যের কোনো কমতি নেই। তের চোখের গভীরে সমস্ত জগতের মাধুর্য বন্দী। এমন সৌন্দর্য এতদিন আড়ালে ছিল, কিভাবে এই সুপ্তারা আজ ভূমিতে অবতর্ণ হলো। জাঙ্কুকের চোখ যেন মুগ্ধ হয়ে বলে উঠল, তুমি স্বর্গীয় সৌন্দর্যের মূর্ত প্রতীক, মুগ্ধ নয়ন বিহারিণী। তোমার চোখ রহস্যময় সবুজ বনানীর মতো, তোমার কেশ ঢেউ খেলানোর সাগরের মতো, তোমার ত্বক মাখনের মতো মসৃণ,
তোমার ঠোঁট গোলাপের পাপড়ির মতো কোমল, তুমি সুভাষিনী, এক অনন্যা। তের গালে, ঠোঁটে, গলায় বৃষ্টির বিন্দুগুলো মুক্তোর মতো জ্বলজ্বল করছে। ঝড় থেমে গেছে, কিন্তু মৃদু অনিডে তের খোলা এলোমেলো চুলগুলো ঢেউয়ের মতো উঠছে। লম্বা চিকন গড়নের মেয়েটি হঠাৎ জাঙ্কুককে দেখে হতভম্ব হয়ে গেল, অথচ এইদিকে তের প্রতিটি শিরা উপশিরা জাঙ্কুকের অনুভূতিগুলোকে জাগিয়ে তুলছে। জাঙ্কুক বাকরুদ্ধ হয়ে মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টিতে তেকেই দেখে যাচ্ছে। প্রায় অনেকটা সময় পর জাঙ্কুকের মুখ থেকে শ্বাসরুদ্ধকর স্বরে বেরিয়ে এলো, কে তুমি? তে বিস্ময়ে নরম গলায় জবাব দেয়, তে। তে শব্দটি বাতাসের কণাগুলোকেও চিরে গিয়ে তীরের মতো সরাসরি জাঙ্কুকের বুক ভেদ করে তার হৃদয়ে গিয়ে পৌঁছায়। মনে হলো কেউ যেন সত্যি সত্যি জাঙ্কুকের বুকে একটি তীর ঢুকিয়ে দিল। তুমি প্লিজ ঘুমটাটা দাও তে, প্লিজ। আমার চোখ ঝলসে যাচ্ছে, আমি আর তোমার দিকে তাকিয়ে থাকতে পারছি না। তোমার রূপের আগুন আমার দৃষ্টিকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, প্লিজ মুখ ঢেকে রাখো তে। তে দ্রুত মুখে ঘুমটা টেনে রাশ ভারী কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি আপনি আজ এত তাড়াতাড়ি ফিরে আসবেন, তাই ঘুমটাটা দেইনি। কিন্তু কি হয়েছে আপনার, এমন কেন বলছেন? জাঙ্কুক গভীর দীর্ঘ শ্বাস ফেললো, কিচ্ছু হয়নি তে, কিচ্ছু না। তুমি আমার কাছে এসো না প্লিজ, আমি নিঃশেষ হয়ে যাব। তে ধীরে ধীরে দূরে সরে গেল। তার মনে অজানা ভাবনা জাগলো, জাঙ্কুক তো আজ মদও খায়নি, কিন্তু ওর কণ্ঠস্বর এত অন্যরকম কেন শোনাচ্ছে? জাঙ্কুক তাড়াহুড়ো করে গোসল করতে চলে গেল। বুকের ভেতর আগুন জ্বলছে। ঝর্ণার তীব্র ধারাতেই ঠান্ডা পানি তার তপ্ত শরীর ছুঁয়ে গেল। চোখ, ঠোঁট, সমস্ত শরীর ভিজে একাকার হয়ে গেল। মনের উত্তেজনা এক বিন্দু কমল না। কাচের ঝাপসা পর্দায় বারবার তের মুখটাই ভেসে আসছে, সেই মুখ যা আজ তার সমস্ত চিন্তাকে আচ্ছন্ন করে ফেলেছে। গোসল শেষ করেও জাঙ্কুকের মনে শান্তি মিলল না। শরীরের ক্লান্তি মুছে গেল, মনের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে তা থামানো অসম্ভব। প্রতিটি মুহূর্তে তের মুখ, তার ঠোঁট, তার চোখের গভীরতা সবকিছুই জাঙ্কুককে গ্রাস করে ফেলেছে। সেই মায়াবিনী অসম্ভব সুন্দর তরুণী জাঙ্কুকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তার চেহারার সৌন্দর্য, তার উপস্থিতি জাঙ্কুকের মনের গভীরে ছাপ ফেলেছে। জাঙ্কুক চোখ বন্ধ করলেই তের অবয়ব স্পষ্ট ফুটে ওঠে। তে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল, তাই সকালে উঠতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি ঘুমটা দিয়ে নিচে আসতে দেখলো জাঙ্কুক রান্নাঘরে রান্না করছে। এ কি, আপনি কিচেনে কি করছেন? এখনই এদিকে আসুন। আমার একটু দেরি হয়ে গেল বলে আপনি রান্না করতে শুরু করে দিলেন? আমার বেশি সময় লাগবে না, আপনি সরে বসুন। জাঙ্কুক কিঞ্চিত হেসে তের কাছে এসে তার মুখের ঘুমটা তুলে দিল। সকালবেলার প্রথম রোদ যেন তের রূপে লুকিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের হাতছানি। জাঙ্কুক ঢোক গিলে হেসে বলল, এই নিন কফি, আমার মহারানী ভিক্টোরিয়া। তে অতিরিক্ত আশ্চর্য হয়ে কিঞ্চিত হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। যে মানুষটি তাকে এত কাল ধরে অশান্তি ও অত্যাচারে জর্জরিত করেছে, হঠাৎ করে তার আচরণে এই কেমন পরিবর্তন? তার সামনে দাঁড়িয়ে থাকা জাঙ্কুক যেন অপরিচিত এক সত্তা। মশা ঢুকে যাবে তো মহারানী, আর এখন থেকে আপনার ঘুমটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই চাঁদকে আমি রাতের পাশাপাশি দিনের আলোতেও দেখব। তারপর তীর দিকে খানিক তাকিয়ে হঠাৎ করে জন ডনের একটি উক্তি উচ্চারণ করলো, ফর গডস সেক হোল্ড ইউর টোন অ্যান্ড লেট মি লাভ। বাক্যটি শুনে তীর বুকের ভেতরটা কেঁপে উঠল। জাঙ্কুক আবার বলল, যাও যাও, ডাইনিং টেবিলে বসো, আজকের ব্রেকফাস্ট জীবন জাঙ্কুকের তরফ থেকে। তীর মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ, স্বপ্নেই। এখন খেয়ে নিন ম্যাডাম। তে আরো বেশি আশ্চর্য হয়ে গেল। তে খেতে শুরু করতেই জাঙ্কুক বলে উঠল, আমার বউ তো দেখছি খুব স্বার্থপর, একবার আমাকে খাওয়ার কথাও জিজ্ঞাসা করলো না। তে ভুরু উঁচিয়ে তাকিয়ে রইল। জাঙ্কুক তখন তে ঠোঁটের পাশে টিস্যু দিয়ে মুছে দিয়ে বলল, চলো খাইয়ে দাও আমাকে, বলে নিজেই তের হাতে চামচ ধরিয়ে খেতে শুরু করে। খাওয়া শেষ করে জাঙ্কুক উচ্ছ্বাসিত হয়ে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এসো। তের মনে তখন একরকম কৌতূহল দোলা দিতে থাকে। জাঙ্কুক তের হাত ধরে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তোমার ইগো ট্রেনার, আর হচ্ছে শেফ, আর তোমার ফ্যাশন আর্টিস্ট। শোনোতে, আমি চাই না তোমার উপর কোনো ধরনের চাপ থাকুক। ওরা এখানে থাকবে যেন তুমি একটু শান্তিতে নিশ্চিন্তে থাকতে পারো, আর আমি তো সবসময় তোমার পাশেই আছি। তে একটু চোখে মুখে বিরক্তির ছাপ রেখে সবার পানে তাকিয়ে বলে, ইউ আর ফ্রি অল টু লিভ নাও। I apologize for taking up your time by calling you here. কথা শেষ করে তে দ্রুত উপরে চলে গেল। সেই সাথে জাঙ্কুকও চলে গেল উপরে। কি হলো, কি সমস্যা আপনার বলুন তো? কি হয়েছে আপনার হঠাৎ করে? এক রাতের মধ্যে আপনি কিভাবে পরিবর্তন হয়ে গেলেন? আচ্ছা, তোমাকে সবকিছু বলছি।
আসলে আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমি তোমার সাথে অন্যায় করছি আর তুমি আমাকে অভিশাপ দাও, আর সেই অভিশাপের ফলস্বরূপ আমি একটা অদ্ভুত শাস্তির সম্মুখীন হচ্ছি। চতুর্দিকে আমাকে ঘিরে ধরেছে, নৃশংসভাবে আমার শরীরকে ক্ষত করছে। আমি অনুভব করছি আঘাতের প্রতিটি মুহূর্ত, আর ছুরির আঘাত সরাসরি আমার অন্তরে ঢুকছে। আমি চিৎকার করছি, কিন্তু আমার কণ্ঠস্বর গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে। যন্ত্রণায় কাতর হয়ে কান্না আর ক্ষত বিক্ষত শরীর নিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু আমার সমস্ত অস্তিত্ব সেই অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে, যেখানে কোনো উদ্ধার নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। এরপর হঠাৎ ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে বুঝতে পারি আমি ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি এতদিন। স্বপ্নটা খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু আমি তোমাকে শর্টকাটে বললাম। তে কথাগুলো শুনে মনে মনে আওড়ালো, আমি শুধু দেখবো এই নাটক আপনি কতদিন চালাতে পারেন। আমি এখন কিচ্ছু বলবো না। একদিন আপনার সামনে তুলে ধরবো সমস্ত স্মৃতির আয়না, যেখানে প্রতিটি মুহূর্ত আপনার হৃদয়কে আঘাত করবে তীক্ষ্ণ কাঁটার মতো। তখন বুঝবেন প্রিয়জনের হাত থেকে পাওয়া আঘাতের বিষ কতটা গভীরে প্রবেশ করে, কতটা নিঃশব্দে হৃদয়কে রক্তাক্ত করে। এখন থেকে আমি আপনার প্রতি একজন সাধারণ স্ত্রীর মতোই ব্যবহার করব। এই মিথ্যে অভিনয়ের জালে পুরনো সবকিছু ভুলে গেলে চলবে না। সন্দেহান দৃষ্টিতে প্রশ্ন ছড়ে দিল, স্বপ্নটা কি এতই ভীতিকর ছিল যে আপনাকে অমানুষ থেকে মানুষে রূপান্তরিত করেছে? জাঙ্কুক কথার বেগ ঠিক রাখার চেষ্টা করে শব্দ জোরে খাটিয়ে বলল, অনেক ভয়ঙ্কর ছিল জানো, আরেকটু হলে তো মরিয়ে যেতাম। এইসব এখন বাদ দাও, আগে বলো তুমি আমাকে ক্ষমা করেছো রাইট? না করিনি। না আপনাকে ক্ষমা করতে পেরেছি, না আপনার হঠাৎ এই বিশাল পরিবর্তন মেনে নিতে পারছি। এখন আপনার কথার নেগেটিভ জবাব দিয়েছি বলে আপনি যদি আমার গায়ে হাত তুলতে চান, না দে, আর কখনো না। আমি স্বপ্নের মতো বাস্তবে অমর শাস্তি পেতে চাই না। তোমার গায়ে একটা ফুলের টোকা পড়তে দিব না। যদি পৃথিবী বিলীন হয়ে যায় তবু আমি তোমার সৌন্দর্যে একটুকু দাগ পড়তে দিব না। দে, তুমি জানো না তুমি আমার হৃদয়ের অমূল্য রত্ন, তোমার মাধুর্যে সারা বিশ্ব হেরে যাবে। প্লিজতে, আমি মনের গভীর অন্তঃস্থল থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই তো ভুল বলো। অলসো আমি তো তোমার স্বামী, আর তুমি চাও তো আমাকে শাস্তি দিতে পারো। এইটাই সবসময় মনে রাখি যে আপনি আমার স্বামী। তাছাড়া শাস্তি তো তাকে দেওয়া যায় যাকে ভালোবাসা বা ঘৃণা করা যায়, কিন্তু আপনার প্রতি আমার কোনো অনুভূতিই নেই। বলেই বিছানা থেকে উঠে জাঙ্কুকের পাশ থেকে দরজা থেকে বেরিয়ে যায়। এতদিন সবকিছু সহ্য করার কারণ একটাই, জাঙ্কুক তার স্বামী। জাঙ্কুক মেঝে থেকে উঠে বিছানায় বসে দেয়ালে ঝুলানো সমুদ্রের একটি ক্যানভাসের দিকে তাকিয়ে অনাদর মুখে বলে, কি করলে তোমার হৃদয়কে স্পর্শ করতে পারিতে? রাতে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে থাকে। জাঙ্কুক দরজার কাছে দাঁড়িয়ে তেকে দেখতে থাকে। তার চোখে তীর প্রতিটি নড়াচড়ায়, প্রতিটি শুকনো অঙ্গভঙ্গিতে আঁকড়ে রয়েছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে পরে তে সন্নিকটে গিয়ে চিনিটা তার হাত থেকে নিয়ে তের চুল আঁচড়াতে শুরু করে। তে কিছুটা অবাক হয়ে পেছনে ফিরতে চাইলে জাঙ্কুক বলে ওঠে, পেছনে ফেরো না, আমি আশ্রয় দিচ্ছি। তে কিছু বলবে তার আগেই জাঙ্কুক বলে ওঠে, তুমি আজ থেকে আমার রুমে ঘুমাবে। বুঝলাম না, আমি কিন্তু মোটেও সিরিয়ালের নায়িকাদের মতো সোফায় ঘুমাতে পারবো না। কে বলছে তোমাকে সোফায় ঘুমাতে? এখন থেকে তুমি আর আমি একসাথে ঘুমাবো। ঠিক আছে, আমি যাচ্ছি বেডে ঘুমোতে। এদিকে জাঙ্কুক খুশিতে গদগদ করে জলদি বিছানায় গিয়ে বসে তের কাছে এগোবে। এরই মধ্যে তে বলে, দেখুন আমি কিন্তু ঘুমাতাম না এখানে, আপনি বলেছেন তাই ঘুমাচ্ছি। তাই আমি এই পাশটায় ঘুমাবো আর আপনি ওই পাশটায়। এটা কি সিনেমা মনে হয় তোমার? আমি আমার বউয়ের সাথে ঘুমাবো। তে উত্তরে ভুরু যুগল কুচকায়। জাঙ্কুক কিছুটা বেসামাল হয়ে বলে, আরে এত রেগে যাচ্ছ কেন? এখন ঘুমানোর কথা বলে নিত পরে আর কি। আচ্ছা গুড নাইট। এই বলে পাশ ফিরে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। তার মুখের অদ্ভুত বেচার মতো অভিব্যক্তি দেখে তে ঠোঁটের কোণে হাসি ফোটে, কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে সেও শুয়ে পড়ে। তে গভীর ঘুমে তলিয়ে গেছে, কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করতে করতে তার মনের মাঝে অসন্তোষ জমে উঠেছে। ধুর, আজও মনে হয় আমার ঘুম আসবে না। আর আমার বউটাও কিরকম, স্বামী না ঘুমিয়ে এভাবে ছটফট করছে আর তিনি নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, কিন্তু ওর ওই পাশে মুখ ফিরিয়ে ঘুমানো লাগে। আই কান্ট ওয়েট টু সি ইউর ফেস বেবি। তারপর ধীরে ধীরে চুপিসারে তের পাশে বিছানায় শুয়ে পড়ে। পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অর্থাৎ তেকে দেখে সমস্ত ক্লান্তি অবসন্নতা মুহূর্তে দূর হয়ে গেছে। সকালবেলাতে ধীরে ধীরে চোখ মেলতেই জাঙ্কুক তার পাশে হাস্যজ্জ্বল চোখে তাকিয়ে আছে। তের হঠাৎ চোখে পড়তে সে আচমকা লাফ দিয়ে ওঠে। আপনি আপনি এখানে কি করছেন? জানি না, ঘুমের মধ্যে এখানে চলে এসেছি। ঘুমের মধ্যে কি আমাকে ডেঙিয়ে ওই পাশ থেকে এই পাশে চলে এসেছেন? হ্যাঁ আসতেও পারি, তা
আপনি ঘুম থেকে উঠলেন কখন? এই তো তুমি ওঠার খানিক আগে। আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আমি আসছি। জাঙ্কুক হ্যাঁ সূচক মাথা নাড়ায়, কিন্তু মনে মনে বলতে থাকে ঘুমালামই না, আর কি ফ্রেশ হতে যাব। নাস্তা করার সময় জাঙ্কুক থেকে জিজ্ঞাসা করে, তোমার কেমন ছেলে পছন্দ? আমার দিনদার ছেলে পছন্দ। জাঙ্কুক কিঞ্চিত হেসে মনে মনে বলে ওঠে, দিনদার ছেলে? তাহলে আমার নামাজ পড়তে হবে তের মন জয় করার জন্য। শুধু তের মন কেন, আগে তো আল্লাহকে খুশি করতে হবে, না হলে আমার তের মন গলিয়ে দেবে কে? জাঙ্কুক তের কাছ থেকে তের ভালো লাগা মন্দ লাগা সবটা জেনে নেয়। তারপর সে নিজেকে ওইভাবে সাজানোর চেষ্টা করে যেভাবে তে চায়, যাতে তের মন সে জয় করতে পারে। এরপর জাঙ্কুক তের বাবা মাকেও নিজের বাড়িতে নিয়ে আসে। তের বাবা মার সাথে তের কাজিন এবং নিজের বোনও আসে। পরের দিনই তে তার বোন এবং বাবা মায়ের সাথে একটু বাইরে যায় ঘুরতে। আর তখনই তের মুখটা বাহিরের একটা লোক দেখে ফেলে, এক ফুচকাওয়ালা। পরের দিনই তে টিভিতে দেখতে পেল ওই ফুচকাওয়ালার নৃশংস মুখখানা কেউ হত্যা করে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। জাঙ্কুক ছলে বলে কৌশলে তের কাছে আসার বারবার চেষ্টা করতে থাকে, আর তে যেভাবেই হোক জাঙ্কুককে এড়িয়ে চলে যায়। এদিকে তের বাবা মা আবার নিজেদের বাড়িতে ফিরে যায়। রাতে তে আয়নার সামনে দাঁড়িয়ে তে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ করে জাঙ্কুক এসে চিনিটা নিয়ে তার চুলগুলো আঁচড়াতে শুরু করলো। আপনি যে এই কদিন অফিসে যাননি, কোনো প্রবলেম হবে না? আর আজকেও তো গেলেন না। না, কোনো প্রবলেম হবে না, ভাই সব সামনে নিচ্ছে তো। আর এখন কি আমার অফিসে যাওয়ার সময় নাকি? এখন তো আমার বাচ্চা পয়দা করার বয়স, অলরেডি 29 জান। আমরা কি নতুন একটা সোলকে পৃথিবীতে আনতে পারি? এটা বলে জাঙ্কুক তেকে ঘুরিয়ে কোমর শক্ত করে জড়িয়ে নিজের দিকে টেনে আনলো। চোখে দুষ্টুমি নিয়ে বলল, কামন। এরপর তে ঠোঁটে চুমু খেতে যাবে, ঠিক তখনই তে হঠাৎ হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে কয়েক কদম পিছিয়ে গেল। আপনার মুখ আঠা দিয়ে লাগাতে ইচ্ছে করছে, আল্লাহ কিছু আটকায় না। আর যদি আমার পাশে ঘুমানোর সাহস করেন, খবর আছে। এই যা, এমন বিশ্রী শাস্তি কেউ দেয়, তাও কিনা নিজের আপন স্বামীকে। সারা রাত নিজেকে সামলানোর জন্য একটু ডোজ তো নিয়েই যায়। এই কথা বলে সে তেকে ঘুরিয়ে নিয়ে চোখে মুখে ঠোঁটে ঝটপট করে কয়েকটা চুমু খেয়ে নিল। তে হতভম্ব হয়ে মুখ কিঞ্চিত করে হা করে জাঙ্কুকের পানে তাকিয়ে রইল। এভাবে হা করে থেকো না সুইটহার্ট। আবার কিন্তু জাঙ্কুক হেসে মনে মনে পুনরায় বলল, তবে আজকে রাতে আমার বউয়ের যে ঘুম আসবে না, সে ব্যবস্থা করে দিয়েছি। টাটা যান বলে প্রস্থান করলো। অথচ তে বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো, আমার কি ওকে গালি দেওয়া উচিত? জাঙ্কুকের বাচ্চা, উফ, আজ আমার ঘুম একেবারে হারাম করে দিল রে। এই বলে লজ্জায় বালিশ দিয়ে মুখ ঢেকে ফেললো তে। তবে রাত গভীর হলে মুখে দৃঢ়তার ছাপের নিজেকে বলল, একটা কথা মনে রাখবেন জাঙ্কুক, ভাঙা কাজ কখনো নিখুঁতভাবে জোড়া লাগানো যায় না। জাঙ্কুক তের কাছে আসার কোনো সুযোগ মিস করে না। রাতে বিছানায় শুয়ে জাঙ্কুক ফোন স্ক্রল করতে করতে হঠাৎ তের দিকে দৃষ্টি দিল। আয়নার সামনে দাঁড়িয়ে তে নিজেটাকে ময়েশ্চারাইজার মাখছে। এই দৃশ্য দেখে জাঙ্কুক মৃদু হেসে বলল, আমার বউ এমনিতেই চাঁদের টুকরো, এসব দাও ভালো কথা, তবে উল্টো পাল্টা কিছু দিয়ে আবার চেহারা 12টা বাজিও না। তেমন কিছু না বাবা, এটা না দিলে চেহারার 12টা না 24টা বেজে যাবে। তে বিছানায় এসে মাথা ঝুঁকিয়ে এ কথাটা বলল। জাঙ্কুক কিঞ্চিত হেসে তের দিকে গভীর চোখে তাকালো, তারপর বলল, তাই? এটা বলেই হঠাৎ হ্যাঁচকা টানে তেকে বিছানায় শুয়ে দিল। তারপর তে শৈলের উপর উঠল, তের মুখের দিকে ঝুঁকে পড়ল। জাঙ্কুকের চোখে রোমান্টিক আগুনের ঝলক আর কণ্ঠে সম্মোহনী সুর নিয়ে বলল, হাউ ডাজ ইট ফিল বেব? আমার না এখন অনেক কিছু করতে ইচ্ছা করছে তে, আপনি শুধু একবার পারমিশন দিন। তের গাল লজ্জায় লাল হয়ে গেল। বলে বাবালে, আমার বউয়ের গাল লজ্জায় ব্লাশ করছে। এবার তের লজ্জা যেন সীমা অতিক্রম করে। চারপাশে কোথাও মুখ লুকানোর উপায় না দেখে শেষমেশ জাঙ্কুকের প্রশস্ত বুকের উষ্ণ আশ্রয়ে নিজের মুখ লুকিয়ে নিল। তার নিঃসংশয় ভঙ্গি জাঙ্কুকের হৃদয়ে অদ্ভুত প্রশান্তি এনে দিল। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে একরকম পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলল। যখনই লজ্জা পাবে সরাসরি আমার বুকের মধ্যে মাথা গুঁজে দেবে মহারানী। যান, একটা কাজ করতে পারি, শার্টের বোতামগুলো খুলে দিই, তাহলে তুমি আরো গভীরভাবে আমার বুকে মিশে যেতে পারবে। তে থমকে ঢোক গিলল। তার স্বামীর এমন বেপরোয়া কথাগুলো তার বুকের ধুকপুকানি আরো বাড়িয়ে দিল। আরে, মুখ তুলতে গেলে কেন? আমার বউ তো একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। চলো চলো, মুখ লুকাও বলে ডান হাত দিয়ে তের মাথা নিজের বুকে চেপে ধরে অন্য হাতটি ধীরে ধীরে তের পিঠের নিচে ঘুরিয়ে নিয়ে তাকে গভীরভাবে আঁকড়ে ধরলো। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জাঙ্কুক বলে উঠল, তে, বলো না তুমি আমাকে ভালোবাসো। মন থেকে না বললে শুনেও কি শান্তি পাবেন? তার মানে এখনো মনের ভিতর জায়গা হলো না আমার। আর কতদিন লাগবে?
বলবো কখনো হয়তো জাঙ্কুকের মুখের ভাব মুহূর্তে গম্ভীর হয়ে গেল। আমি বুড়ো হয়ে গেলে হতেও পারে। যখন আমরা দুজনে বয়সের ভারে নিয়ে যাব, যখন আপনার হাতে লাঠি থাকবে আর আমার চুল পুরোপুরি সাদা, তখন আপনাকে এই 3টি শব্দ বলবো। তুমি ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছ তে। ধৈর্য ধরুন জাঙ্কুক সাহেব, ধৈর্যের ফল সবসময় মিষ্টিই হয়। ধৈর্য তো ধরছি মহারানী, না হলে এতদিনে এক বাচ্চার বাবা হয়ে যেতাম। আমার কিন্তু রাগ হয়েছে। আচ্ছা, রাগ করতে হবে না, হয়েছে, ঘুমাবো আমি। তো ঘুমাও না এভাবেই। তারপর দেখে শক্ত করে জড়িয়ে ধরে কোমল গলায় বলল, এখন থেকে এভাবেই ঘুমাবে, তোমাকে হার্ডলি জড়িয়ে ধরে ঘুমাবো। শুভরাত্রি আমার অর্ধাঙ্গিনী। জাঙ্কুকের উষ্ণ আলিঙ্গন ধীরে ধীরে তার হৃদয়ের সমস্ত প্রতিরোধ ভেঙে দিতে শুরু করলো। জাঙ্কুককে থামানোর চেষ্টা করলো না, তবে নিজের হাত দুটো জাঙ্কুকের চারপাশে রেখে তাকে আঁকড়েও ধরলো না। কিন্তু জাঙ্কুকের শক্ত আলিঙ্গন, তার গভীর ভালোবাসার অনুভূতি তীর হৃদয়ে অজানা প্রশান্তি এনে দিল। যখনই জাঙ্কুক আর একটু তের ঘনিষ্ঠ হতে চাইল, তখনই তে আবার দূরে সরে গেল। এবার জাঙ্কুক বিরক্তি নিয়ে বলে উঠল, তুমি আমাকে এত শাস্তি কেন দিচ্ছ তে? শাস্তি? আপনাকে তো কোনো শাস্তি আমি দিচ্ছি না। তুমি আমার স্ত্রী, অথচ এক মুহূর্তের জন্য তোমাকে নিজস্বভাবে আমার করে নিতে পারিনি। নিজেকে বারবার আমার থেকে দূরে সরিয়ে নাও, এটা কি কম শাস্তি? এবার দীর্ঘ শ্বাস ছেড়ে জাঙ্কুকের শুরু থেকে শেষ পর্যন্ত সব অত্যাচারের কথা জাঙ্কুককে বলল। জাঙ্কুক এবার নিজেই অনুশোচনায় ভুগতে লাগলো। আসলেই তো তার কিছুই করেনি, যতটা জাঙ্কুক দেখে কষ্ট দিয়েছে। জাঙ্কুক নিজের কোমরের বেল্ট খুলে নিজেকে শাস্তি দিতে থাকে। জাঙ্কুক থামুন, আপনি কি উন্মাদ হয়ে গেছেন? হে আল্লাহ, থামুন বলছি। তের কণ্ঠস্বর আতকে ক্ষত বিক্ষত হলো, কিন্তু জাঙ্কুক যেন অনন্ত শূন্যতা হারিয়ে গেছে। তের কথা তার কর্ণকুহরে পৌঁছালো না। তার চামড়ার নিচে লুকিয়ে থাকা ব্যথাগুলো উদ্দাম বন্যার মতো বেল্টের প্রতিটি আঘাতে বাইরে আসছে। প্রহারের প্রতিধ্বনি চারপাশের নিস্তব্ধতাকেও ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তে এক সময় জাঙ্কুকের হাত ধরার চেষ্টা করলো, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হলো। জাঙ্কুকের এই প্রহার কি তের জন্য, নাকি নিজের অপরাধ বোধের নিষ্ঠুর শাস্তি? 11 মাসের তের কষ্টের ভারকে সে নিজের শরীরে ধারণ করার চেষ্টা করছে। তের ভিতরের স্নায়ু বিদীর্ণ হলো। জাঙ্কুক মানুষ না অমানুষ, তাতে তার কিছু আসে যায় না। জাঙ্কুক তার, একান্ত তার। কিন্তু এই আঘাতের তাণ্ডব দেখে তের হৃদয়ের সমস্ত রক্ত হিম হয়ে গেল। পশুর ন্যায় নিজেকে মেরে কি প্রমাণ করতে চাইছেন আপনি? ড্রামা বন্ধ করুন বলে জাঙ্কুকের হাত থেকে বেটি দ্রুত ছো মেরে নিলতে। জাঙ্কুক চুপচাপ চিরন্তন কষ্টে মাথা নিচু করে ছাদে চলে গেল। তে জোয়ার শক্ত করে বেলটি আঁকড়ে ধরে। তে ফুসতে ফুসতে শ্বাসের সঙ্গে ধারালো হয়ে বলল, আপনার জন্য আর এক ফোঁটা পানির কণাও খরচ করতে দেব না জাঙ্কুক সাহেব। এই রূপটা তো অনেক আগে আপনাকে দেখানো উচিত ছিল, কিন্তু প্রেমের মোহে ডুবে নিজের অতীত ভুলতেই বসেছিলাম। আর নয়, এবার আপনাকেও শাস্তি ভোগ করতে হবে। না, ঠিক তেমন ভাবে নয়, যেমন ভাবে আপনি আমাকে আঘাত করেছেন। আমি তো আর আপনার মতো নিষ্ঠুর নয় যে আপনাকে শারীরিকভাবে আঘাত করব। পেশেন্ট ইজ দ্য বেস্ট ওয়েট। ধৈর্য ধারণ করেছি, এবার দ্বিতীয়টি প্রয়োগ করার সময় এসেছে। 11 মাসের কষ্ট আমি এত সহজে ভুলব না জাঙ্কুক। প্রতিটি মুহূর্তে আপনাকে বুঝিয়ে দেব ভালোবাসার মানুষের অবজ্ঞা কতটা নির্মম শাস্তি হতে পারে। এইদিকে জাঙ্কুক তীব্র নিঃশ্বাস ফেলে চাঁদকে উদ্দেশ্য করে সে বলতে থাকে, আমি আর শুধু তোমার সৌন্দর্যে মুগ্ধ নই, তোমার প্রতিটি গুণে, প্রতিটি অভিব্যক্তিতে ভালোবাসায় ডুবে যাচ্ছি। তে পৃথিবীর কাছে তুমি হয়তো একজন মানুষ মাত্র, কিন্তু আমার কাছে তুমি পুরো পৃথিবী। এইদিকে তেও বিছানায় হাঁসফাঁস করতে থাকে। তার কিছুতেই ঘুম আসছিল না। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক রুমে চলে আসে, এসে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হতেই তে নিজে জাঙ্কুকের ক্ষত স্থানে এক প্রকার জোর করে মলম লাগিয়ে দেয়। তে আনমনে ভাবতে থাকে, আমি যদি আপনাকে একটু শাস্তি না দিই তাহলে যে বড্ড ছোট হয়ে যাব। এর পরের 2 দিন তে জাঙ্কুকের সঙ্গে বিশেষ কোনো কথা বলল না। সংক্ষিপ্ত হ্যাঁর মধ্যে তার প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকলো। এই রকম জাঙ্কুককে উপেক্ষা করেই চললো। জাঙ্কুকও বুঝে নিয়েছে এটা কেবল উপেক্ষা নয়, বরং এক শুকনো শাস্তি, যাতে সচেতনভাবে প্রয়োগ করছে। কারণ তে জানে জাঙ্কুক তার অনুপস্থিতি সহ্য করতে পারে না। সেখানে একই ছাদের নিচে থেকেও নৈশব্দের দেয়াল তুলে দেওয়া তার জন্য নিরাদক যন্ত্রণা। বহুবার জাঙ্কুক কাছে আসার চেষ্টা করেছে, কথোপকথনের পথ খুলতে চেয়েছে, কিন্তু তে তেমন কোনো প্রতিক্রিয়া পায়নি। আজ 12 এপ্রিল তে বিছানায় বসে মনোযোগ দিয়ে বই পড়ছিল। একটু পরেই 12টায় টং করে শব্দ হলো। ঠিক তখনই পেছন থেকে গভীর মধুস্বর ভেসে এলো, হ্যাপি অ্যানিভার্সারি বেগম সাহেবা।
তে কিছুটা হতভম্ব হয়ে হাসতে হাসতে বলল, ইস, আমার তো একেবারে মনে ছিল না। তে হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। তে ব্যাগটা খুলে দেখতে পেল একটা লাল টকটকে গোলাপের মতো পোশাক। এত সুন্দর ড্রেস, সত্যি অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? যাও এক্ষুনি পরে এসো। এখন? হ্যাঁ, অ্যানিভার্সারির গিফট। তুমি কি অন্যদিন পড়তে চাও? আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি কিছুক্ষণ পরে আসছি। জাঙ্কুক আলতো হেসে পাশের কক্ষে চলে গেল। তারপর সে নিজে রেডি হয়ে বৈঠকখানায় গিয়ে একবার পুরো আয়োজনটি পরখ করলো, সবকিছু ঠিকঠাক আছে কিনা। বৈঠকখানাটি জাঙ্কুক নিজ হাতে সাজিয়েছে। এইদিকে তে কক্ষ থেকে বেরিয়ে দোতলার করিডোরে পা রেখে ধীর গতিতে সামনে এগিয়ে আসছে। জাঙ্কুক অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকে, একবারের জন্য চোখের পলক ফেলল না। নিঃশ্বাস নেওয়ার কথাও ভুলে গেছে সে। লাল গাউনটি যেন শুধুমাত্র তের জন্য তৈরি করা হয়েছে। তার আকর্ষণীয় দেহবিন্যাসে একদম নিখুঁতভাবে মানিয়ে গেছে। হে রেড রোজ। তারপর তের হাত দৃঢ়ভাবে নিজের মুঠোয় আবদ্ধ করলো জাঙ্কুক। ধীরে ধীরে তেকে নিয়ে এগিয়ে এসে বৈঠকখানার এক কোণায় রাখা এক বিশাল সিংহাসনের সামনে দাঁড়ালো। সিংহাসনটি ছিল খাঁটি সোনার তৈরি। সিংহাসন? জি, আপনার জন্য। এবার বসুন প্লিজ। তে আর কিছু না বলে সিংহাসনে বসে পড়লো। সে বসতেই জাঙ্কুক শ্রদ্ধায় হাঁটু গেড়ে তার পায়ের সামনে বসলো। এক হাতে তার পোশাকের প্রান্ত আলতো করে তুলে এক জোড়া প্রসাদীয় জুতো পরিয়ে দিতে লাগলো। জুতার ফিতে ঠিক করতে করতে জাঙ্কুক মৃদু স্বরে বলল, আমি যেন সোনার পাকে হীরার প্রলেপে আচ্ছাদিত করছি। আপনার আগমনের চারপাশে শুভ্র আলোকোচ্ছায়া ছড়িয়ে পড়েছে বেগম সাহেবা। ও, একটা জিনিসের কম পড়ে গেছে সুইটহার্ট। আবার কি? ওয়েট। তেকে দাঁড় করিয়ে সে একটা বাক্স খুললো। বাক্সের ভিতর থেকে একটা হীরার নেকলেস বের করে তের গলায় পরিয়ে দিল, যার মূল্য প্রায় $350 মিলিয়ন। আর সেই হীরার মাঝখানে অপূর্ব শুকনোতায় উৎকীর্ণ ছিল তেকক লেখাটি। এগুলো কেন জাঙ্কুক? এটি আমার চিরন্তন নিবেদনের প্রতীক প্রিয়তমা। আমরা দুই আত্মা একত্রিত, একটি একক ছন্দে বাঁধা। তে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে আর মনে মনে ভাবলো, এই মানুষটাকে আমি সত্যিই চিনতে পারছি না। কিভাবে ওকে ঘৃণা করব আমি? এত প্রেমের পরও কি কোনো মেয়ে ঘৃণা করতে পারে? আপনাকে ভালোবাসতে না পারলেও ঘৃণা করা অসম্ভব। তের ভাবনার মাঝে জাঙ্কুক এক বড় তোড়া নিয়ে তের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। তে হেসে ফুলটা গ্রহণ করলো। তারপর দুজনে কেকটা কাটলো। শেষ দিকে জাঙ্কুক তের কাছে ডান্সের অফার করলো হাত বাড়িয়ে দিয়ে। অতঃপর তে আর নিষেধ করলো না। দুজনে একসাথে নাচ করতে লাগলো গানের সাথে সাথে। এই মুহূর্তের নিস্তব্ধতা তাদের ঘিরে ধরলো। একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে তাদের হৃদয়ের তালে ভালোবাসার সুর বেজে উঠলো। জাঙ্কুক আর তের মধ্যে সৃষ্ট ক্ষুদ্র দ্রুতটি অদ্ভুত উত্তেজনায় পরিণত হলো। দুজনেই ঢোক গিলে একে অপরকে শীতল দৃষ্টিতে প্রত্যক্ষ করলো। হঠাৎ জাঙ্কুক নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে তের ঠোঁটে একে একে অবিরাম চুম্বন করলো। দুজনেই চোখ বন্ধ করে নিল। তেও হয়তো এই চুমুর জন্য অপেক্ষা করছিল। তার নিঃশ্বাস গভীর হলো। জাঙ্কুক তেকে দু হাতে শক্ত করে ধরে তের উপরের উষ্ঠে নিচের উষ্ঠে বারংবার নিজের ঠোঁটের মধ্যে আয়ত্ত করে নিল। প্রতিটি চুম্বনে তার আত্মা তের মধ্যে মিলিয়ে যেতে চাইছে। তের হাত দুটি দেয়ালে চাপা দিয়ে জাঙ্কুক তার শরীরের প্রতিটি অংশে নিজেকে গভীরভাবে আঁকড়ে ধরলো। তের শরীর উত্তেজনায় জ্বলে উঠল। জাঙ্কুকের সুগন্ধির ভ্যানিলা, চন্দন কাঠ আর মিষ্টি ফুলের সুবাস দিয়ে চারপাশে ছড়িয়ে পড়তি অদৃশ্য মোহতাকে জাঙ্কুকের দিকে টেনে নিল। জাঙ্কুক ক্ষণকাল তার নিজের ডান হাতে তের একটি হাত দেয়ালে চেপে ধরে, বাম হাতে কোমর পেঁচিয়ে ধরে তাকে আরো কাছে টেনে নিজের উদরের সাথে মিশিয়ে নিল। তাদের দেহের উষ্ণতা একে অপরের সাথে মিশিয়ে যাচ্ছিল। আর জাঙ্কুক এই গভীর চুম্বনে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলল। কিন্তু তের শরীরে ধীরে ধীরে অস্বস্তি ভর করলো, কারণ জাঙ্কুকের চুম্বন ক্রমেই আরো গভীর ও তীব্র হয়ে উঠল। হঠাৎ তীক্ষ্ণ ব্যথার অনুভব করে তের চোখে জল চলে এলো। ব্যথার সে অনুভূতি তার অন্তরের গভীরে ছড়িয়ে পড়লো। এদিকে জাঙ্কুকের সেদিকে কোনো খেয়ালই নেই। তে ঠোঁটের উপর চাপ বাড়িয়ে যাচ্ছে সে। তে ঠোঁটের কোণায় রক্তের ক্ষীণধারা বেয়ে নামতে শুরু করলো। তে অসহায়ভাবে তাকে দূরে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। জাঙ্কুক তার বদ্ধ উন্মাদনায় মুক্ত। শেষমেশ অসহ্য ব্যথার তীব্রতা বেড়ে ওঠায় তে সমস্ত শক্তি দিয়ে জাঙ্কুককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। জাঙ্কুক ঘোর লাগা চোখে তের দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে জান? আপনি কি মানুষ? আর একটু হলেই তো আমি দম বন্ধ হয়ে মারা।
তবে তেকে শেষ কথাটি শেষ করার সুযোগ না দিয়ে জাংকুক দৌড়ে এসে তেকে নিজের বুকে আঁকড়ে ধরলো, গভীর নিঃশ্বাস ফেলে বলল, একবার বলেছি না এইসব কথা আর কখনো বলবে না, ছাড়ুন আপনি। রক্ত বের হচ্ছে আমার ঠোঁট থেকে, কই দেখি। জাংকুক দেখতে পেল তার নরম ঠোঁটের এক অংশ ছিঁড়ে রক্তিম হয়ে গেছে, অথচ এক ফোঁটা অপরাধ বোধ জাংকুকের চোখে প্রতিফলিত হয়নি, বরং মুহূর্তকাল নীরব থেকে সেই ক্ষত বিক্ষত ঠোঁটটি আবার তার ঠোঁটের মধ্যে নিয়ে নিল। এবার আলতো কোমলতায় চুম্বন করলো, যেন এই চুম্বনের গভীরতায় সে দিয়ে রাখে ধুয়ে ফেলতে পারে। জাংকুক একটু পরে ঠোঁট ছিঁড়ে মধুর মোহনীয় গলায় বলল, একটু পরে ওষুধ লাগিয়ে দেবো সোনা, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি জানো এই ব্যথা তোমাকে একবার নয় 1000 বার সহ্য করতে হবে, বিকজ whenever you are with me I will hold you so deeply that this pain will one day turn into a mysterious pleasure। এই হতভাগ যন্ত্রণার মুহূর্তে জাংকুক তার কাছে আশ্রয় হয়ে উঠবে ভেবেছিল হয়তো এক বিন্দু মমতা ঝরবে তার চোখ থেকে। জাংকুকের নেশায় নুয়ে থাকা চোখের দৃষ্টি তেকে বুঝিয়ে দিল এখন এখানে থাকা মানে নিজের সমস্ত সত্তাকে অনুগ্রাসনের অনুমতি দেওয়া। সে আর দেরি না করে পলায়নের প্রয়াস নিল, কিন্তু জাংকুক বাহু এক ঝটকায় তাকে কোলে তুলে নিয়ে সোফায় শুয়ে দিল। তে শ্বাসের ভারে ক্লান্ত গলায় বলল, জাংকুক কি করছেন আপনি? তার কণ্ঠে লজ্জার সংশয় মিশে একাকার হয়ে গেল। জাংকুক তে ঠোঁটে আঙুল রেখে গম্ভীর সুরে বলল, চুপ, একদম চুপ। জাংকুক হঠাৎ তার উপরে উঠে নিজেকে তার উপর আরোপ করলো। তার উত্তপ্ত নিঃশ্বাসে সে তের মুখে মুড়ে দিতে পড়লো। তের শরীর অনিচ্ছায় কেঁপে উঠলো, গলা কাঁপিয়ে সে বলেই ফেললো, জাংকুক আমি কিন্তু আপনাকে শাস্তি দিব, সত্যি বলছি, এখনো থামতে বলছি। জাংকুক ঘোর গলায় ফিসফিসিয়ে বলল, মঞ্জুর। নিঃশব্দ উষ্ণতা সে তের গলায় মুখ ডুবিয়ে দিল। তার ঠোঁট বারবার তের গলার বাবার ছুঁয়ে গেল। প্রতিটি চুম্বনে এক খণ্ড ভালোবাসার সুর আঁকা হলো। তে চোখ বুঝে নিল, তার শ্বাস দীর্ঘ ও ভারী হয়ে উঠল। জাংকুকের স্পর্শে তার সত্তার প্রতিটি স্তর গড়ে দিতে লাগলো। তের চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, তবে এই জল কষ্টের নয়, পরম শান্তির। তার ঠোঁট তীর তীর করে কাঁপছে, আর শরীরের প্রতিটি কোষে অচেনা মধুর শিহরণ খেলে যাচ্ছে। তারপর জাংকুক তের গলার ডান পাশে চুম্বনের অধিকার প্রতিষ্ঠা করলো, এমন ভাবে যে সেই স্থানটি শুধুই তার। প্রতিটি স্পর্শে বিদ্যুৎ প্রবাহের মতো প্রবল আবেগ ছুটে বেড়ালো তের সারা শরীর জুড়ে। কিছুক্ষণ পর জাংকুক গাঢ় নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, নিজে কোটটিকে খুলে ছুঁড়ে ফেললো, টাই আলগা করলো, আর কবজির ঘড়িটি খুলে টেবিলে রাখলো। এই ফাঁকে তে পালাবার ক্ষীণ প্রচেষ্টা করলো, দ্রুত সোফা থেকে উঠতে গেল, কিন্তু জাংকুক আগে আঁচ করেছিল, তাই এক টানে তের চুলের রাবার ব্যান্ড খুলে দিল। এরপর তের হাত ধরে তাকে নিজের কোলে বসিয়ে নিল, এমন ভাবে যেন দু শরীরের মাঝখানে একটুকু ফাঁক না থাকে। তার কানে গুজে রাখা ফুলটি খুলে নিয়ে টেবিলে রাখলো, তারপর পেছন থেকে তের চুল সরিয়ে নিল সে। তার ঘাড়ে একের পর এক চুম্বনের বন্যা বইয়ে দিল। প্রতিটি স্পর্শে তের শরীর জুড়ে অদ্ভুত অনুভব জেগে উঠল। জাংকুকের নিঃশ্বাস আগুন হয়ে তের ঘাড় বেয়ে নেমে যাচ্ছিল। দিশেহারা শিহরণে কাঁপতে কাঁপতে তে বলে উঠল, জাংকুক প্লিজ থামুন না, প্লিজ থামুন। জাংকুক তের কথায় আরো আনন্দের গভীরে ডুবে গিয়ে তার ঘাড়ে একের পর এক আবেগময় গভীর চুম্বন এঁকে দিল। তের শরীর ভারী হয়ে যাচ্ছে, প্রতিটি স্পর্শে সে যেন একেবারে অবশ হয়ে পড়ছে। নিঃশ্বাসের গতি দ্রুত থেকে দ্রুততম হয়ে উঠছে। তের মনে হলো নিজেকে জাংকুকের হাত থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই। জাংকুক দু হাতে তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে চুম্বন করতে থাকলো। দুজনের শরীর এক হয়ে ঘেমে গেল। তে উত্তেজনায় ডুবে গিয়ে জাংকুকের হাঁটুতে তার হাত শক্ত করে চেপে ধরলো, এমন ভাবে যে তার নখের আঁচড় প্যান্ট ভেদ করে জাংকুকের শরীরে প্রবাহিত হয়ে গেল। এক সময় জাংকুকের হাঁটুতে তীব্র ব্যথা অনুভূত হলো, তবে প্যান্টের রং কালো হয়, রক্তের চিহ্ন দৃশ্যমান হয়নি। জাংকুক উত্তেজনায় কাতর হয়ে তীব্র শ্বাস ছেড়ে বলল, উফ। তারপর সে মধুর হাসি দিয়ে তেকে আরো কাছে টেনে নিল। মনে হচ্ছে দুটো শরীর এক হয়ে মিলিয়ে যাবে, অথচ জাংকুক তের পেছনের জিভটা সামান্য খুলতে তার মুখের সমস্ত উত্তেজনা হারিয়ে গেল। হঠাৎ জাংকুক চিৎকার করে উঠল তে বলে। তার চিৎকারে তে চমকে উঠে চোখ খুলে ফেললো। কি হয়েছে জাংকুক? তোমার পিঠে লাল হয়ে গেছে, কেন এমন হলো? আমার কেমন যেন অস্থির লাগছে। এটা কেন হলো তে? কিন্তু দাগ হবে কেন, আর আসবেই বা কোথা থেকে? জানি না তে, তবে এটা নিশ্চিত কিছুক্ষণ আগেও ছিল না। তুমি যখন শাড়ি পরা ছিলে তখন আমি স্পষ্ট দেখেছি ত্বক সম্পূর্ণ স্বাভাবিক ছিল।
হঠাৎ এমন র্যাশ হলো কেন? আপনি শান্ত হন, কিছুই হয়নি। এই পোশাক তো সচরাচর পরি না, হয়তো সেজন্য র্যাশ হয়েছে, তেমন কিছু গুরুতর নয়। না তে, এটা কেন হবে, কেন থাকবে? আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। জানো, সেদিন যখন তোমার আঙুল কেটে গিয়েছিল আমার মনে হয়েছিল আমার প্রাণ বের হয়ে যাচ্ছে, অথচ তোমার বাবা মায়ের সামনে কিছুই প্রকাশ করতে পারেনি। আর আজ এই দেখ, উফ, আমার সহ্য হচ্ছে না। আমি ওষুধ নিয়ে আসি। না না, ওষুধে কাজ হবে না, ডাক্তার লাগবে। আপনি কী সব বলছেন জাঙ্কুক? একটু পর এমনিতেই ঠিক হয়ে যাবে। আর ঠোঁট থেকেও তো রক্ত বের হয়েছিল, তখন তো এতটা উদ্বিগ্ন হননি। এখন কেন এমন করছেন সেটা আলাদা। ঠোঁটের দাগটা আমার ভালোবাসার প্রতীক। জাঙ্কুক এক প্রকার পাগলের ন্যায় তারপর তে শরীরের র্যাশ ঠিক করে সে বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পর তে শান্তির ঘুম ঘুমালো। জাঙ্কুক আর ঘুমাতে পারল না। সে উঠে অন্য রুমে চলে গেল। জাঙ্কুক তার বাড়ির প্রতিটি কর্নারে কর্নারে ক্যামেরা রেখেছে, শুধুমাত্র বাথরুম ছাড়া। তাদের ইউনিভার্সিটির বিশেষ মুহূর্তের ভিডিও ক্লিপ বের করে সে ল্যাপটপে বারবার প্লে করতে থাকে। তারা যখন একে অপরের কাছে এসেছিল তখন তের মুখভঙ্গি, দেহের আকার ভঙ্গি সবকিছু জাঙ্কুক শুকনো চোখে দেখতে থাকে। একবার না, দুইবার না, বারবার, একদম ভোর পর্যন্ত দেখতে থাকে সেই ক্লিপ। তের শরীরের উন্নত জায়গাগুলো যেন জাঙ্কুকের মুখস্থ হয়ে গেছে। সে যেন তের নেশায় আসক্ত হয়ে গেছে। এমনকি জাঙ্কুক তের ফোনে এমন সিস্টেম করে দেয় যেন তের ফোনে কোনো কল বা মেসেজ আসলে সেটার নোটিফিকেশনও জাঙ্কুকের কাছে চলে আসবে।